আসসালামু আলাইকুম। গ্রুপে একটু এসএমএস করেন কেউ। শিমুল হোসেন ভাই, আপনাকে তো চিনতে পারলাম না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি চিনতে পারিনি ভাই। ভাই আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সতেরোটা সেশনে। ও শিমুল, তুমি? জি ভাই। আচ্ছা, ওই আরে যে তোমার নামের অসুস্থ আগে হওয়ার। তো এমডি চলে আসছে তো, আর ওই যে তোমার এফবিআইডিতে এমডি নাই, এই জন্য হয়তো আমি আইডেন্টিফাই করতে পারি নাই। আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা ভাই। ভাই অসুস্থ ভাই, কয়েকদিন তো হয়েছে। তারপর আজকে হ্যাঁ, জয়েন হলাম এই। তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে তুমি অসুস্থ। এখন আচ্ছা ঠিক আছে সিজন ভাই। চেঞ্জ হচ্ছে তো এই জন্য সবারই একটু জ্বর হচ্ছে, তারপরেও তোমরা যেহেতু স্টুডেন্ট, সময় কম, সেহেতু তোমাদের শরীরের উপর যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এখন অসুস্থ হইলে, একদিন লস হইলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জি ভাই। এই জন্য একটু প্রেশার নিতে হচ্ছে আর। আল্লাহ ভরসা। ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা গ্রুপে কেউ একজন একটু এসএমএস করেন।
আপনাদের গত ক্লাসে আদেশ 26 পর্যন্ত শেষ করেছিলাম, তাই তো? আদেশ 26 পর্যন্ত শেষ করেছিলাম। যারা এখন নতুন যুক্ত হচ্ছেন, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। আমি এটা শেষ করার পরে আবার শুরু করব প্রথম থেকে। সো আপনাদের কোনো সমস্যা হবে বলে আমি মনে করতেছি না। আমরা এইটা শেষ করার পরে আমরা যে শর্ট একটা সময় পাবো, ওই শর্ট সময়ে আমরা ভালো মতো করে শেষ করার চেষ্টা করব। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সবার উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি, খুবই মনোযোগ সহকারে শোনেন। দেখেন, এখন অনেক কম সময় আছে আপনাদের মাঝে। এই কম সময়ের মধ্যে আপনারা কিভাবে পড়ালেখা করবেন সে বিষয়ে আমি একটু সংক্ষেপে বলি। দেখেন, এই কম সময় আপনাদের প্রয়োজন হচ্ছে পিলি পাস করা। পিলি পাস করার পরে আপনারা রিটেন পরীক্ষা দেওয়ার জন্য যে সময় পাবেন, এটা যথেষ্ট সময়। সুতরাং এখন আপনাদের মূল টার্গেট হচ্ছে পিলি পাস করা। এই পিলি পাস করার জন্য এখন আপনারা শুধুমাত্র 2 থেকে 3টা বই অনেক বেশি করে পড়বেন। আপনাদের এখন মূল পড়ার বই হবে হচ্ছে আইন পাঠ অথবা পিলি মাস্টার। এর পাশাপাশি অবশ্যই আপনারা লিগাম, প্রশ্ন ব্যাংক এটা অবশ্যই পড়বেন। এবং আমি এখন যে বইয়ের কথা বলবো এগুলো হচ্ছে আপনারা কোরআন শরীফ খতম দেয় না, ওইভাবে খতম দেওয়ার মতো পড়বেন। এইটা গেল। এর পাশাপাশি আমার নোট পড়বেন, আর হচ্ছে আমার মডেল টেস্টগুলো খুব মনোযোগ সহকারে দিবেন। আমার মডেল টেস্টের যে প্রশ্নগুলো থাকে, প্রশ্নগুলো অনেক সুন্দর করে অ্যানালাইসিস করে করে পরীক্ষা দিবেন। আপনারা হয়তো জানেন যে আমার প্রত্যেকটা প্রশ্ন আমি খুবই অ্যানালাইসিস করে অনেক চিন্তা ভাবনা করে প্রশ্ন করি। সুতরাং আমার প্রশ্নগুলো আপনারা যদি ক্যাচ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাতে খারাপ করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আপনারা কি কি পড়বেন এই বিষয়ে, আর এখন কিভাবে পড়বেন। এখন যেহেতু কম সময় এবং পিলি পাস করতে হবে, সেহেতু আপনাদের মূল টার্গেট থাকবে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে, বিশেষ করে আমার সাজেশনে যেগুলো আমি 3 স্টার দিয়েছি, এই 3 স্টারগুলো অনেক বেশি করে পড়া। এগুলো পড়বেন কি করে? দেখেন, আপনাদের পিলিতে কোনো আইনের বিস্তারিত লিখতে বলবে না। ওই আইনের কি বলবে, মূল যে আপনার এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো, শর্ট শর্ট প্রশ্ন আসতে পারে, ওইগুলো আপনারা কি করবেন, বেছে নেবেন। ধরেন একটা ধারা থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু আপনাদের একটা ধারণা অটোমেটিক চলে আসছে ভিতরে। এই ধারণা থেকে, একটা ধারা থেকে যে যে প্রশ্নগুলো আপনাদের আসতে পারে, যে যে প্রশ্নগুলো আসতে পারে, ওই প্রশ্নগুলো আপনারা কি করবেন, বেছে নেবেন। বেছে নিয়ে সুন্দর করে পড়তে থাকবেন। আমি একটু কয়েকজনকে মেনশন করি যারা রেগুলার ক্লাস করে।
আমাদের সাথে সাবিনা নামে একটা মেয়ে পড়তো। ওনার মা মারা গেছেন, এই জন্য আপাতত ক্লাসে কয়েকদিন আসতেছে না। আশা করি খুব দ্রুতই যুক্ত হবে। আর এখন আপনারা যারা আছেন তাদের তো দ্রুত আসা উচিত। তাহলে দেখেন, আমি যেটা বলছিলাম যে আপনাদের গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে, ওই ধারা থেকে যে যে এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে, ওই এমসিকিউগুলো আপনারা সুন্দর করে বেছে নেবেন। বেছে নিয়ে তারপরে মনোযোগ সহকারে কী করবেন, পড়বেন। এখন হচ্ছে একটা আইনের মূল কনসেপ্টের যে ব্যাখ্যা আছে, বিস্তারিত আছে, সেইগুলো আপনার পরীক্ষাতে লেখা লাগবে না। যেহেতু লেখা লাগবে না, তারপরে আপনারা মূল কনসেপ্টটা জানেন, অটোমেটিক কিন্তু প্রত্যেকটা আইনের মূল কনসেপ্ট আপনারা ইতোমধ্যে জেনে গেছেন। এখন আপনাদের মূল কাজ হচ্ছে যে এই যে একটা ধারা থেকে যে শর্ট শর্ট প্রশ্ন আছে, যেই শর্ট শর্ট প্রশ্ন থেকে এমসিকিউ হইতে পারে, এগুলো মেমোরাইজ করা, মনে রাখা এবং সে অনুযায়ী উত্তর করা, যাতে আপনাদের সামনে যদি ওই ধারা থেকে কোনো এমসিকিউ আসে, শর্ট শর্ট প্রশ্ন আসবে, ওইগুলোর জন্য আপনারা মনে রাখতে পারেন এবং উত্তর করতে পারেন। ঠিক আছে, এইভাবে পড়তে থাকেন, আল্লাহ ভরসা। আর কারো সমস্যা হলে তো আমাকে জানাবেন অবশ্যই। হ্যাঁ, এবার আপনারা চলে যাবেন আদেশ 32-এ। আমরা আজকে আদেশ 32 থেকে শুরু করব। দেখেন, নাবালক বিকৃত মস্তিষ্ক লোকজন কর্তৃক অথবা তাদের বিরুদ্ধে মামলা, স্যুট বাই অর স্যুট এগেনিস্ট মাইনর অ্যান্ড আনসাউন্ড মাইন্ড। যদি কোনো ব্যক্তি নাবালক হয় বা পাগল হয়, এই তারা যদি মামলা করতে চায় বা তাদের বিরুদ্ধে যদি কেউ মামলা করতে চায়, তাহলে কিভাবে মামলা করবে, এটাই হচ্ছে আপনাদের এই আদেশ 32-এ বলা হচ্ছে। দেখেন যে মাইনর টু সু বাই নেক্সট ফ্রেন্ড, বিধি হচ্ছে এক, আসন্ন বন্ধু দ্বারা নাবালকের মামলা। এটা হচ্ছে তাদের কি কে মামলা করবেন, নেক্সট ফ্রেন্ড, মানে কোনো আসন্ন বন্ধু দ্বারা। নাবালক বাদী হলে আসন্ন বন্ধু দ্বারা মামলা। তাহলে এই নাবালকের পক্ষে অথবা এই আনসাউন্ড মাইন্ডের পক্ষে কে মামলা করবেন, বা এই নাবালক ব্যক্তি বা এই আনসাউন্ড মাইন্ড বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি কি সরাসরি মামলা করতে পারবে কি না। এখন কথা হচ্ছে, আপনাদের এখান থেকে মূল একটা প্রশ্ন চলে আসছে গুরুত্বপূর্ণ, যে নাবালকের পক্ষে মামলা করবেন কে বা কে মামলা করতে পারে। তাহলে এখানে আপনাদের উত্তর কি হবে, নেক্সট ফ্রেন্ড অথবা আসন্ন বন্ধু কর্তৃক। তাহলে কিন্তু এখান থেকে একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পেয়ে গেলেন আপনারা। ঠিক আছে, এখান থেকে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পেয়ে গেলেন। তারপরে দেখেন যে আসন্ন বন্ধু ছাড়া মামলা দায়ের করা হলে মামলার খরচ সহ আরজি নথি হতে অপসারণ করার জন্য বিবাদে আবেদন করতে পারবে। দেখেন, যদি কোনো পাগল বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি অথবা নাবালক, সে যদি আসন্ন বন্ধু ছাড়া কোনো মামলা দায়ের করে, আসন্ন বন্ধু ছাড়া যদি কোনো মামলা দায়ের করে, তাহলে এই যে মামলার যে খরচ, এই খরচ সহ এই যে আরজিটা, মামলার যে আরজি, এইটা হচ্ছে আপনার কি করবেন, এই নথি হতে অপসারণ করার জন্য আবেদন করতে পারবেন। কে করতে পারবেন, বিবাদী আবেদন করতে পারবেন, বিবাদী আবেদন করতে পারবেন। যদি আসন্ন বন্ধু বা নেক্সট ফ্রেন্ড বাদে যদি অন্য কোনোভাবে যদি মামলা দায়ের করা হয়, তাহলে দেখেন এই নাবালক অথবা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি যদি মামলা দায়ের করতে চায়, তাহলে অবশ্যই তাকে হইতে হবে আসন্ন বন্ধু। এই আসন্ন বন্ধু ছাড়া হচ্ছে এরা মামলা দায়ের করতে পারবে না। দেখেন,
নাবালক বিবাদীর জন্য আদালত কর্তৃক মামলার অভিভাবক নিযুক্ত হবে। দেখেন, এই যে বললাম যে নাবালক তো বাদী হইতে পারবে, তারপরে বিকৃত মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি বাদী হইতে পারবে, কিন্তু এই নাবালক অথবা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি কি হইতে পারবে, আপনার বিবাদীও হইতে পারবে। এই যখন এরা বিবাদী হবে, এখন এরা কিন্তু সরাসরি মামলায় অংশগ্রহণ করতে পারবে না। তখন কি হবে, বিবাদী নাবালক হলে আদালত একজন উপযুক্ত ব্যক্তিকে কি করবেন, নিযুক্ত করবেন। এখানে বিবাদী নাবালক হলে আদালত একজন উপযুক্ত ব্যক্তিকে অভিভাবক নিযুক্ত করবেন। এমন অভিভাবকের নাবালকের স্বার্থের প্রতিকূলে কোনো স্বার্থ থাকা যাবে না। এই নাবালকের স্বার্থের সাথে স্বার্থ সংশ্লিষ্ট এই রকমের কোনো ব্যক্তিকে কি করবেন, অভিভাবক নিযুক্ত করতে পারবেন। এটা কখনোই কি হবে না, এরকমের কোনো ব্যক্তি অভিভাবক হইতে পারবে না যে এই নাবালকের স্বার্থের প্রতিকূলে কোনো স্বার্থ তার থাকে। এখানে প্রতিকূল স্বার্থ বলতে কি বোঝাচ্ছে, যে এই ব্যক্তি অভিভাবক হবে সেই ব্যক্তি নাবালকের বিপক্ষে চলে যাওয়ার বা নাবালকের সাথে আপনার প্রতারণা করার কোনো সম্ভাবনা আছে, বা নাবালকের নিকট কোনো সম্পত্তি পাবে, বা আদার্স অন্যান্য গ্রাউন্ডসে কি করতে পারে, এই নাবালকের সাথে প্রতারণা করতে পারে। এরকমের কোনো ব্যক্তিকে এই নাবালক বিবাদীর অভিভাবক নিযুক্ত করা যাবে না। তাহলে কি হবে, যে ব্যক্তির স্বার্থ এবং এই নাবালক বিবাদীর স্বার্থ মিলে যায়, সেই রকমের কোনো ব্যক্তিকে কি করবেন, আদালত এই নাবালক বিবাদীর অভিভাবক নিযুক্ত করবেন। এখন ধরেন যে বিধি হচ্ছে চাইলে চলে যাবেন কোন ব্যক্তি নাবালকের আসন্ন বন্ধু অথবা অভিভাবক নিযুক্ত হইতে পারে, অভিভাবক নিযুক্ত হইতে পারে। যদি কোনো ব্যক্তি আসন্ন বন্ধু অথবা অভিভাবক হইতে চায়, তাহলে তাকে অবশ্যই হইতে হবে কি, আপনার সুস্থ মনের অধিকারী, তাকে প্রাপ্তবয়স্ক হইতে হবে। এখন যে ব্যক্তি আসন্ন বন্ধু হবেন অথবা অভিভাবক হবেন, সেই ব্যক্তিও যদি পাগল হয় তাহলে তো তারে নিয়োগ দেওয়া যাবে না, তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের অধিকারী হইতে হবে। এবং সেই ব্যক্তি হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক হবেন। এখন বিবাদীর ক্ষেত্রে নিয়োগ হবেন কি, যে ব্যক্তি নিয়োগ প্রাপ্ত হবেন তাকে কি বলা হয়, অভিভাবক বলা হয়। এটা হচ্ছে নাবালক বিবাদীর ক্ষেত্রে অভিভাবক, আর নাবালক বাদীর ক্ষেত্রে হচ্ছে আসন্ন বন্ধু। নাবালক বাদীর ক্ষেত্রে নিযুক্ত কোনো ব্যক্তিকে বলা হবে আসন্ন বন্ধু, আর নাবালক বিবাদীর ক্ষেত্রে বলা হবে হচ্ছে অভিভাবক। কি বলা হবে, অভিভাবক। যে ব্যক্তির স্বার্থ ওই নাবালক ব্যক্তির প্রতিকূলে নয়, তাহলে অনুকূলে যে ব্যক্তির স্বার্থ, তাকে হচ্ছে আসন্ন বন্ধু অথবা অভিভাবক নিযুক্ত করা যাবে। অভিভাবকরা নাবালকের বিপক্ষে হবে না, নাবালকের বিপক্ষে যাবে না। তারপর দেখে নাবালকের অভিভাবক থাকলে উক্ত অভিভাবক ব্যতীত অন্য কোনো ব্যক্তি নাবালকের পক্ষে আসন্ন বন্ধু হয়ে কাজ করতে পারবে না। অন্য কোনো ব্যক্তি মানে একজনকে নিযুক্ত করা হইলে আরেকজন আপনার কি করতে পারবে না, ওই নাবালকের পক্ষে আসন্ন বন্ধু হয়ে কাজ করতে পারবে না, সেই আসন্ন বন্ধু হবেন একজনই। এটা হচ্ছে আপনার এই নাবালকের আসন্ন বন্ধু অথবা অভিভাবক হওয়ার যোগ্যতা। এটা হচ্ছে বিধি 4-এ বলা আছে, আদেশ হচ্ছে 32-এ। দেখেন, তারপরে বিধি 6-এ চলে যাব আমরা। এখানে বলতেছে নাবালকের জন্য ডিগ্রির অধীন এই আসন্ন বন্ধু বা অভিভাবক কর্তৃক সম্পত্তি গ্রহণ করা যাবে। এখন যদি পরীক্ষাতে এমসিকিউ আসে যে নাবালকের পক্ষে আপনার আসন্ন বন্ধু অথবা অভিভাবক কোনো সম্পত্তি গ্রহণ করতে পারবে কি না, কোনো সম্পত্তি গ্রহণ করতে পারবে কি না, এইখানে কিন্তু আপনার মাত্র 2টা বা 1টা লাইন পড়লে কিন্তু আপনারা এখান থেকে উত্তর করতে পারতেছেন যে হ্যাঁ, এই
অভিভাবক অথবা নাবালকের পক্ষে আসন্ন বন্ধু কি করতে পারবেন, তাদের পক্ষে সম্পত্তি গ্রহণ করতে পারবেন। বিধি হচ্ছে 6, শুধুমাত্র টাইটেলটা পড়বেন। তারপরে আমরা চলে যাব হচ্ছে বিধি হচ্ছে 9। এখানে বলতেছে আসন্ন বন্ধু অপসারণ। আসন্ন বন্ধু অপসারণ, রিমুভাল অফ নেক্সট ফ্রেন্ড। কোন কোন গ্রাউন্ডসে একজন আসন্ন বন্ধুকে অপসারণ করা যায়? দেখেন, যদি নাবালকের স্বার্থের প্রতিকূলে কোনো কাজ করে, আসন্ন বন্ধুর স্বার্থ নাবালকের স্বার্থের প্রতিকূলে যায়, এমন ব্যক্তি যদি স্বার্থে কি হয়, ব্যক্তির সাথে যদি সংশ্লিষ্ট হয়, আসন্ন বন্ধুর স্বার্থ নাবালকের স্বার্থের প্রতিকূলে যার এমন ব্যক্তির সাথে যদি ওই ব্যক্তির সংশ্লিষ্টতা থাকে, কর্তব্য পালন যদি না করে বা ব্যর্থ হয়, এবং আসন্ন বন্ধু যদি বাংলাদেশে বসবাস না করে, অন্য কোনো যথেষ্ট কারণে নাবালকের পক্ষ হতে বিবাদী কর্তৃক তার অপসারণের জন্য আবেদন করা হয়। এই যে দেখেন, এই যে এটা কিন্তু রিটেনের প্রশ্ন, এই বিধি হচ্ছে 9, এটা হচ্ছে রিটেনের প্রশ্ন। এখানে আপনার এই নাবালকের অভিভাবক যে বা আসন্ন বন্ধু যে, তাকে কোন কোন গ্রাউন্ডসে হচ্ছে আপনার রিমুভ করা যায়, অবশ্যই এখান থেকে একটা বিশ্লেষণমূলক প্রশ্নও আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনারা রিডিং পড়বেন। তারপরে আমরা চলে যাব বিধি হচ্ছে 10-এ, স্টপ প্রসিডিংস অন রিমুভাল ইটিসি অফ নেক্সট ফ্রেন্ড। এটা ইংরেজি টাইটেলটা অথবা বাংলা টাইটেলটা একবার রিডিং পড়তে পারেন। আর আদেশ হচ্ছে আপনার 32, এটাতে 2 স্টার দিয়ে রাখবেন। এইখান থেকে প্রশ্ন খুব কম আসবে, অথবা আসলেও আপনার খুব বেশি প্রশ্ন এখানে নাই পড়ার মতো। এইখান থেকে যদি আপনারা পড়লে পারেও এখান থেকে কিন্তু অনেক বেশি পড়া লাগবে না। এখান থেকে প্রশ্ন আসার মতো পসিবিলিটি খুব কম আছে। আর আসলে পারেও এরকমের প্রশ্ন আসবে যে এই নাবালকের পক্ষে বা নাবালকের বিপক্ষে মামলা করা হয় কত আদেশের অধীনে, এটা একটা প্রশ্ন। নাবালকের পক্ষে মামলা করবেন কে, নাবালকের বিপক্ষে মামলা, নাবালক যদি বিবাদী হয় তাহলে তার মামলা পরিচালনা করবেন কে, এ হচ্ছে প্রশ্ন। তারপরে আসতেছে নাবালকের আপনার আসন্ন বন্ধু হওয়া বা অভিভাবক হওয়ার যোগ্যতা কি কি। আবার এখান থেকে প্রশ্ন যদি আসে, তাহলে এই যে নাবালকের আসন্ন বন্ধুকে কিভাবে অপসারণ করা যায়, কোন কোন গ্রাউন্ডসে অপসারণ করা যায়, এই হচ্ছে আপনার এখান থেকে পড়া। এখানে কিন্তু আর বেশি পড়া নাই। এটা গেল। তারপরে হচ্ছে দেখেন, তাহলে নাবালক অথবা বিকৃত মস্তিষ্কের ক্ষেত্রে এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে বাদী হবে কে, আসন্ন বন্ধু। আর এদের পক্ষে বিবাদী হবে কে, গার্ডিয়ান। কে হবে, গার্ডিয়ান। এখানে একটা ল্যাটিন টার্ম আছে, টার্মটা আপনারা একটু পড়বেন। গার্ডিয়ান অ্যাড উটাম, এরকমেরই একটা হয়তো আপনার টার্ম আছে, এটা হচ্ছে ল্যাটিন টার্ম। এই টার্মটা একটু আপনারা দেখবেন। মামলার অযৌক্তিক হলে, যথাযথ না হলে, পরিচালনা না করতে চাইলে খরচের জন্য আবেদন করবেন বা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে বিধি 12-তে বলা আছে, জাস্ট একবার একটু আপনারা দেখবেন। আর দেখেন, এইখান থেকে কিন্তু যে যে প্রশ্নগুলো আসতে পারে আমি কিন্তু বলে দিয়েছি। এখান থেকে আর বেশি কিছু পড়ার নাই আমাদের। আমার মনে হয় যে এখান থেকে আমরা পরবর্তী আদেশে চলে যাই। পরবর্তী আদেশ হচ্ছে 33, এটাতেও আপনারা 2 স্টার দিয়ে রাখবেন। এটাতেও 2 স্টার দিয়ে রাখবেন। আমি কিন্তু আপনাদের আগেই বলেছি, দেওয়ানি কার্যবিধি থেকে আমি খুব লিমিটেড কিছু আদেশ পড়াবো, এবং এর মধ্যে থেকে আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। আদেশ 33-এ বলতেছে নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা। নিঃস্ব ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি কাকে বলে, নিঃস্ব ব্যক্তি কাকে বলে, যে ব্যক্তির নিকট তার পরিধেয় বস্ত্র, খাবারের হাঁড়ি পাতিল এই ধরনের বিষয় ব্যতীত সর্বমোট তার নিকট 5,000 টাকা পরিমাণ থাকে,
সেই ব্যক্তিকে বলা হচ্ছে নিঃস্ব। সেই ব্যক্তিকে বলা হচ্ছে নিঃস্ব ব্যক্তি। আপনি চাইলেই নিজেকে নিঃস্ব দাবি করতে পারবেন না, বা আমি চাইলেই নিজেকে নিঃস্ব দাবি করতে পারবো না। তাহলে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি নিঃস্ব হবে সেই ব্যক্তির পরিধেয় বস্ত্র এবং তার যে খাবারের হাঁড়ি পাতিল বা দৈনন্দিনের যে আপনার চাউল ডাউল বা এইগুলো ব্যতীত তার সর্বসাকুল্যে 5,000 টাকা পরিমাণ থাকে, সেই ব্যক্তি হচ্ছে আপনার নিঃস্ব। দেখেন, নিঃস্ব হিসেবে মামলা দায়ের করা যাবে, কোনো ব্যক্তি নিঃস্ব বলে গণ্য হবে। দেখেন, মামলা দায়েরের অপ্রয়োজনীয় কোর্ট ফি দিতে অক্ষম হয় এরকমের কোনো ব্যক্তি, যে ক্ষেত্রে কোনো কোর্ট ফি নির্ধারণ থাকে না, সেক্ষেত্রে মামলার বিষয়বস্তু, তার প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র ছাড়া তার 5,000 টাকার বেশি সম্পত্তি থাকে না, সেক্ষেত্রে সে হচ্ছে নিঃস্ব হিসাবে গণ্য হইবে। তারপর দেখেন, আদালত কর্তৃক নিঃস্ব ঘোষিত হলে নিঃস্ব ব্যক্তি হিসাবে মামলা দায়ের করা যাবে। এখন কথা হচ্ছে, এই ব্যক্তি নিঃস্ব ব্যক্তি হয়ে মামলা দায়ের করার বেনিফিট কি? এই নিঃস্ব ব্যক্তি হিসাবে মামলা দায়ের করলে তাই যে কোর্ট ফি আছে বা আদার্স অন্যান্য যে খরচ আছে, আবার আপনার আইনজীবী নিয়োগ বা অন্যান্য সকল ক্ষেত্রে তাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। ঠিক আছে, দেখেন, বিধি 2-এ চলে যাবেন। বিধি 1-এ বলতেছে নিঃস্বকে কাকে নিঃস্ব বলা হয়। তাহলে আমরা এখানে পাইলাম যে তার পরিধেয় বস্ত্র ছাড়া সর্বসাকুল্যে 5,000 টাকার বেশি থাকে না, সে হচ্ছে আপনার কি নিঃস্ব ব্যক্তি। আবেদনপত্রের বিষয়াদি, দেখেন, মামলার অনুমতির জন্য প্রত্যেকটি আবেদনপত্র আরজির আকারে বিবরণগুলি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে মামলা দায়ের করতে হবে কিভাবে? আরজি যেভাবে আমরা দায়ের করি হচ্ছে আপনার আদেশের সাথে, ঠিক ওইভাবে আপনার আরজি উপস্থাপন করতে হবে। বিধি 3-এ চলে যান। আবেদনপত্র দাখিল স্বয়ং আবেদনকারী কর্তৃক আদালতে দাখিল করা যাবে। আবেদনপত্র সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারবে এমন কোনো প্রতিনিধি কর্তৃক দাখিল করতে পারবে। তাহলে দেখেন, এখানে মূল যে নিঃস্ব ব্যক্তি সে এবং সেই ব্যক্তির কোনো প্রতিনিধি, তাহলে মামলা দায়ের করতে পারবেন কে? এখানে মামলা বলতে বোঝাচ্ছে আবেদনপত্র, আর আবেদনপত্রটা হবে হচ্ছে আপনার আরজির অনুরূপ। তাহলে এটাকে কিন্তু সরাসরি আমরা মামলা বলতেছি, এটা হচ্ছে আবেদনপত্র। আবেদনকারী বা নিঃস্ব ব্যক্তি, আরেকটা হচ্ছে আপনার প্রতিনিধি, তারপর দেখেন, আবেদনপত্র প্রত্যাখ্যান, এটা বিধি 5-এ বলতেছে আবেদনপত্র প্রত্যাখ্যান। এখানে 2 স্টার দিয়ে রাখবেন, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ না। দেখেন, নির্ধারিত বিধান অনুসারে আবেদনপত্রটা যদি দায়ের না করে তাহলে কি করা যাবে? এই আবেদনপত্র প্রত্যাখ্যান করতে পারেন। যেমন ধরেন, নির্ধারিত পদ্ধতি বলতে কি, এখানে বলা হয়েছে যে আরজির অনুরূপ বা আরজির মতো করে আবেদনপত্র কি করতে হবে? দায়ের করতে হবে। তো এখন কোনো ব্যক্তি যদি আপনার আরজির মতো করে যদি আবেদনপত্র যদি জমা না দেয়, তাহলে কিন্তু তার ওই আবেদনপত্র প্রত্যাখ্যান হয়ে যাবে। আবেদনকারী যদি নিঃস্ব না হয়, আবেদনপত্র দাখিলের অব্যাহতি 2 মাসের মধ্যে প্রতারণামূলকভাবে নিজেকে নিঃস্ব হিসাবে মামলা করার জন্য যদি কোনো সম্পত্তি হস্তান্তর করে থাকে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পেয়ে গেলেন। একটা হচ্ছে মামলা দায়েরের অব্যাহতি 2 মাসের মধ্যে, অব্যাহত 2 মাসের মধ্যে যদি কোনো সম্পত্তি কি করে অপসারণ করে নিজেকে নিঃস্ব হিসাবে প্রমাণ করার জন্য, যেমন ধরেন সালমানে রহমান কোটি কোটি টাকার মানুষ, হাজার হাজার কোটি টাকার মানুষ, কিন্তু তার এই সম্পত্তিগুলো তার নিজের নামে নাই, বা তার নিজের নামে যেগুলো আছে সেগুলো হচ্ছে লিমিটেড।
এখন এই সালমান এফ রহমান তার যে সম্পত্তি, সেই সম্পত্তি তার ছেলের নামে লিখে দিল, তার মেয়ের নামে লিখে দিল, তার অন্যান্য ওয়াইফ আছে তাদের নামে লিখে দিল। এখন পরবর্তীতে সে তার যে সম্পত্তি আছে সেটাও সে পরবর্তীতে আপনার অন্য কারোর নিকট হস্তান্তর করে দিল, পরে সে নিজেকে দেউলিয়া ঘোষণা করল। এইভাবে যদি কোনো প্রতারণা করার উদ্দেশ্যে যদি কোনো সম্পত্তি মামলা দায়েরের পূর্বে 2 মাসের মধ্যে যদি হস্তান্তর করে, তাহলে সেই ব্যক্তিকে নিঃস্ব বলে ঘোষণা করা যাবে না, তাকে নিঃস্ব মনে করা যাবে না। তাহলে এখানে আমরা 2টা বার্ডেন্স পাইলাম, একটা 2টা এমসিকিউ পাইলাম। একটা হচ্ছে নিঃস্ব ব্যক্তি কে, এখানে তার সর্বসাকুল্যে 5,000 টাকার বেশি সম্পত্তি থাকবে না। আরেকটা হচ্ছে মামলা দায়েরের অব্যাহত 2 মাসের মধ্যে কোনো সম্পত্তি যদি হস্তান্তর করে, এই 2 মাসের জায়গায় আপনার 1 মাস দিবে, 2 মাস দিবে, 3 মাস দিবে, 1 বছর দিবে, 6 মাস দিবে, 3 মাস দিবে, এইভাবে কিন্তু আপনার অপশন দিয়ে দিতে পারে এমসিকিউতে। তাহলে এখানে এর নিচে একটা দাগ দিয়ে দেন, 2টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা পাইলাম। তারপর দেখেন, যদি এই নিঃস্ব ব্যক্তি যে মামলা দায়ের করেছে বা আবেদন আকারে যে মামলা দায়ের করেছে, সেই মামলার ম্যারিটের যদি কজ অফ অ্যাকশান না থাকে, কজ অফ অ্যাকশান মানে মামলা দায়ের করার কোনো কজ অফ অ্যাকশানই নাই, কোনো কারণই নাই, সেই ক্ষেত্রে কি করতে পারবে, এই আবেদনপত্রটা বিচারক প্রত্যাখ্যান করতে পারবে। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে, এই যে দেখেন, এই নিঃস্ব ব্যক্তির প্রতিকূলে অন্য যে ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে, সেই ব্যক্তি যদি কোনো চুক্তির মাধ্যমে কোনো স্বার্থ হাসিল করে, তাহলে এই মামলাটা কি হবে, প্রত্যাখ্যান হয়ে যাবে নিঃস্ব ব্যক্তির মামলা। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস পাইলাম। সেই ব্যক্তি যদি প্রপার ওয়েতে যদি আবেদনপত্র দাখিল না করে, সেই ব্যক্তি যদি নিঃস্ব না হয়, সেই ব্যক্তি যদি আপনার অব্যাহত 2 মাসের মধ্যে মামলা দায়েরের যদি কোনো সম্পত্তি ট্রান্সফার করে, তাহলে, এবং যদি কজ অফ অ্যাকশান না থাকে, এবং এই যে আপনার মামলা প্রত্যাহার করার যে আপনার আবেদন, এই যে আপনার আবেদন আকারে যে মামলাটা দায়ের করেছে, এইখানে যদি অন্য কোনো ব্যক্তির চুক্তির মাধ্যমে যদি কোনো স্বার্থ তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আর এখানে আমরা চলে যাব বিধি হচ্ছে 9। আমরা এত সময় আবেদনপত্র প্রত্যাখ্যান, বিধি হচ্ছে 5 পড়তেছিলাম। এবার আমরা বিধি 9, এখানে বলতেছে নিঃস্ব হতে মুক্তি। নিঃস্ব হতে মুক্তি, আদালত বাদীকে কমপক্ষে 7 দিনের লিখিত নোটিশ দিয়ে নিঃস্ব ব্যক্তি 9 মর্মে আদেশ দিতে পারবেন, আদেশ দিতে পারবেন। তাহলে এখানে কমপক্ষে কত দিনের নোটিশ দেওয়া লাগবে, কমপক্ষে 7 দিনের নোটিশ দেওয়া লাগবে। এই যে তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই বাদীকে নোটিশ দিতে হবে কমপক্ষে 7 দিনের, কমপক্ষে 7 দিনের। আমি যেগুলো আপনাদের মার্ক করে দিচ্ছি, এই মার্ক করাগুলো কিন্তু আপনাদের এর মধ্য থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমি এইটা আপনার এই সিকোয়েন্সটা শেষ হওয়ার পরে আমি রিভিশনে চলে যাব। যখন রিভিশনে যাব, তখন হচ্ছে একটা আইন থেকে আমি শুধুমাত্র সেই জায়গায় টাচ করে যাব যেই জায়গা থেকে আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। একদম আমি হাতে কলমে দেখায় দিব যে এই জায়গা থেকে এই প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে, এবং আমি যেগুলো দেখাবো এর মধ্য থেকে আপনারা পরীক্ষাতে 80টার উপরে প্রশ্ন কমন পাবেন, 80টার উপরে প্রশ্ন কমন পাবেন আমি যেগুলো দেখায় দিব আপনাদের রিভিশনে। ঠিক আছে, সুতরাং খুব মনোযোগ সহকারে আমি আপনাদের একটু আগে যেটা বললাম যে আপনারা যেগুলো যেভাবে পড়বেন, সো এই রিভিশনে হচ্ছে আমি স্টুডেন্ট হয়ে যাব, আমিও বার কাউন্সিলের পরীক্ষা দিব, এই কোয়ালিটিতে এই সেন্সে হচ্ছে আমি আপনাদের রিভিশনগুলো দিব।
ঠিক আছে। তারপরে দেখেন নিঃস্ব হতে মুক্তি, কমপক্ষে 7 দিনের নোটিশ দিয়ে আপনার কোনো ব্যক্তি নিঃস্ব নয় এইভাবে কি করা যাবে, আপনার ঘোষণা করা যাবে। তারপর দেখেন বাদী মামলা চলাকালে বিরক্তিকর অসঙ্গত যদি আচরণ করে এবং এর জন্য যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সেই ব্যক্তি নিঃস্ব নয় মর্মে ঘোষণা করতে পারবেন, 1 নম্বর। তারপর দেখেন তার আর্থিক অবস্থার যদি উন্নতি হয় বা আপনার নিঃস্ব হিসাবে আবেদন করলো কিন্তু পরবর্তীতে সে অনেক টাকার মানুষ হয়ে গেল, বা আমাদের যে লিমিটেশন আছে নিঃস্ব ব্যক্তি হিসাবে মামলা করার সেইটা যদি সে পার করে যায়, আমাদের সেশনটা যদি শেষ হয়ে যায় তাহলে আমি আবার লিঙ্ক দিব, আপনারা কাইন্ডলি আবার দ্রুত চলে আসবেন। হ্যাঁ, তারপরে দেখেন তার আর্থিক অবস্থা, ওটা তো বললাম। এখন এমন চুক্তি করেছে যেন অন্য কোনো ব্যক্তির বিষয়বস্তুতে স্বার্থ লাভ করেছে। এই যে আপনাদের বিধি হচ্ছে নয়, কোন কোন ক্ষেত্রে কোনো ব্যক্তি আপনার নিঃস্ব নয় বা নিঃস্ব নয় মর্মে ঘোষণা, এটা হচ্ছে 7 দিনের নোটিশ দিবেন। সো আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে একবার দুইবার রিডিং পড়বেন। আর এখান থেকে এখন পর্যন্ত আমরা 3টা MCQ পাইলাম পরীক্ষাতে আসার মতো। তারপর দেখেন বিধি 10-এ চলে যাবেন। নিঃস্ব ব্যক্তি মামলায় সফল হলে মামলার খরচ। এখন এই বাদী নিঃস্ব ব্যক্তি হিসাবে মামলা করার অনুমতি না পেলে যে পরিমাণ কোর্ট ফি প্রদান করতে হতো, বাদী মামলায় সফল হলে আদালত সেই পরিমাণ কোর্ট ফি দিতে নির্দেশ দিবেন। জাস্ট মিনিট, একটু লাইনে থাকেন। ঠিক আছে, যদি সফল হয় তাহলে এই যে পরিমাণ কোর্ট ফি হচ্ছে কোর্টকে প্রদান করতে হতো সেই পরিমাণ কোর্ট ফি কোর্টকে হচ্ছে প্রদান করবেন। তারপরে বিধি 11-তে চলে যাবেন। নিঃস্ব ব্যক্তি মামলায় ব্যর্থ হলে কার্যপদ্ধতি। নিঃস্ব ব্যক্তি মামলায় ব্যর্থ হলে যদি বাদীকে নিঃস্ব হিসেবে মামলা করার অনুমতি দেওয়া না হতো তবে যে পরিমাণ কোর্ট ফি পরিশোধ করতে হতো সেই পরিমাণ কোর্ট ফি প্রদানের নির্দেশ প্রদান করবেন। সেই পরিমাণ কোর্ট ফি প্রদানের নির্দেশ প্রদান করবেন। ব্যয় অ্যাক্ট আছে না, একটু ব্যয় অ্যাক্ট বের করেন আপনারা। ঠিক আছে, তাহলে 10 আর 11 একবারের করে রিডিং পড়বেন। আর তারপরে হচ্ছে স্যার 10 একটু প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। এখানে আছে ওই যে যে লাইনটা লাস্ট বললেন যে আদালত যে কোর্ট ফি মানে যেটা মামলা জিতলে যে আদালত কোর্ট ফি দেওয়ার নির্দেশ দিবেন, এখানে কিন্তু একটা এন্টি পার্টি কথা আছে, মানে কি বাদীকেও দিতে বলতে পারে বিবাদীকেও দিতে বলতে পারে। আমি একটু ব্যয় একটা বের করি। দেখেন এখানে যে ক্ষেত্রে বাদী মোকদ্দমায় কৃতকার্যতা অর্জন করে সেক্ষেত্রে আদালত বাদী যদি নিঃস্ব হিসেবে মামলা করার অনুমতি প্রাপ্ত না হতো, মানে নিঃস্ব হিসাবে মামলা করার জন্য যদি অনুমতি না দিত তবে তাকে যে অঙ্কের কোর্ট ফি প্রদান করতে হইতো সেই পরিমাণ কোর্ট ফি গণনা করবে। তদ্রূপ অঙ্ক ডিগ্রিতে যাতে পরিশোধের নির্দেশ দেওয়া হয় সেই পক্ষের নিকট হতে সরকার কর্তৃক আদায়যোগ্য হবে এবং উহা মোকদ্দমার বিষয়বস্তুতে প্রথম দায় হবে।